সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারাকারি, সাথে থাকুন। আমার বিয়ের ফুল ফুটল। দাদি এখন আর নাই, ভাইটিও কাছে নাই। নতুন মাই তার নিজের খোকাটিকে দেখে, আমাকে তেমন আর ওকে নিয়ে বেড়াতে হয় না। এই করতে করতে একদিন আমি হঠাৎ কেমন করে যে বড় হলাম তা নিজেই জানতে পারি নাই। কবে একদিন ফালি ছেড়ে মোটা তাঁতের শাড়ি ধরেছি। তাঁতি বাড়ি থেকেই পাওয়া যেত তখনকার দিনের শাড়ি ধুতি। শাড়ি ধরার পর আর তেমন বাড়ির বাইরে যাই না। পুকুর, ডোবা, গাছপালা আর পাঁজর বেরুনো মাটির বাড়ি দেখে বোঝা যেত আমাদের গাঁটও খুব পুরনো। পাকা শয়রান হয়েছিল সেদিন যুদ্ধর সময়। দিনে দুটো, সকালে একটু আর সাজবেলায় একটু, এই দুটো মোটর গাড়ি যেত ওই পাকা রাস্তা দিয়ে। এছাড়া সারাদিন শুনশান। গাঁটোকে মনে হতো এই দুনিয়ার লয়। আমি তো চিনি গাঁটোকে। গেরস্ত বাড়ির সামনে অত বড় পাকুড় গাছ, কি অলক্ষণে লয়। পাকুড় গাছ থাকবে মাঠের মাঝখানে, না হয় গায়ের মাঝখানটোয়, যেখানে লোকজন এসে বসবে, তামুক খাবে, তা লয়। পাকুড় গাছ মাহারুহ গাছ, বাড়ির একনের উপর, কি অলক্ষণে লয়। কাক চিল তো বসছেই, শকুনিও এসে বসছে। মরা গরু বাছুরের হাড়, বেড়াল কুকুরের ছেঁড়া চামড়া এসব পড়ছে বাড়ির এগনে। ভিনপাড়ায় যাবার সময় বেল গাছের মাথায় দুটো শাকচুন্নিকে আমি একদিন দুপুরবেলায় পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছি, কারুর বাড়ির মাছ ভাজা খাবার যুক্তি। ইগায়ের বাতাসটই এমনি। মাঠের বড় পুকুরটোর ধারে পেত্তা মানে প্রেতাত্মা তো যে খুশি দেখতে পেত সাঁঝবেলাটা পার হলে। লোক এইসব জানত, তবে এদের ঘরের লোক বলেই মনে করত। লোকে যেন মনে করত মানুষ দুরকম, মরা মানুষ আর জ্যান্ত মানুষ একসাথে তো থাকবেই। যেসব জ্যান্ত মানুষ ঘরে বাইরে ঘুরে বেড়াইছে তাদের মধ্যে দু একটা মরা মানুষ যে নেই তা কে বলবে? চেনবার তো বাঘ নাই। কি রূপ নিয়ে কার ভ্যাকে জ্যান্ত মানুষের সাথে যে জিন ভূত আছে তা কেউ বলতে পারবে না। আমার ছোট মামুর ঘরেই একটু জিন থাকতো, তার কথা আমি নিজের কানে শুনেছি। সে ছিল ভালো জিন। বাড়িতে হঠাৎ মেহমান এলে সরু গলায় ক্যান ক্যান করে বলতো, উষারায় তক্ত পোষে মিষ্টি আছে দেখো গা, বাড়িতে অমুকে এসে মিষ্টি লাগবে না? মিষ্টি লাগবে তো আপনি আনতে গেলেন কেন? মামু জিজ্ঞাসা করলে। বাড়িতে মেহমান এলে মেহমানদারি করতে হয়, মেহমানের খেদমত করতে হয়। তা তো হয়, তা আপনি কোথা থেকে কার মিষ্টি নিয়ে এলেন? আমরা জিন, আমরা সব পারি। কার না কার মিষ্টি এনেছেন, দাম দিয়েছেন? আমাদের দাম দিতে হয় না। মামু মক্তবের ওস্তাদজি একটু রাগ করে বললে, আর কোনোদিন আনবেন না। টিনের সালে তখন খুব শব্দ হতে লাগলো। জিন ওড়ে গেছে বুঝতে পারা গেল। তা সে যাজ্ঞ, লোকে জানে না। আমরা জানি যে রাত দুপুর আর দিন দুপুর একরকম, কোনো তফাৎ নাই। নিশুতি রাত দুপুর যেমন ছমছম ছমছম করে, দিন দুপুরও তেমনি। দুপুর ঠিক নিশুতি রেতের মতন, সারা গা খাঁ খাঁ করছে। রাস্তায় একটু লোক নাই, কোনো প্রাণীর সারা শব্দ নাই। গরুর গোয়ালের আদার মাচান থেকে ওই যে গাওড়া খটাষ্ট রাস্তায় গরম ধুলোর ওপর দিয়ে বাপ বাপ বলে ডাকতে ডাকতে যেছে, কে বলবে ওটো খটাস লয় আর কিছু? আর ওই যে গায়ের ই কুনে উ কুনে একটু দুটো পুরনো মাটির ঘর ছিল, যেগুলোয় কোনো মানুষ বাস করত না। আলকাতরা মাখানো আম কাঠের দুয়োর শেকলতালা দেওয়া থাকতো। ওই ঘরগুলো কি একদম ফাঁকা? দেয়াল ঘেরা এগনে ঘরের পিঁড়ে কি একদম শূন্যি? তা লয়, তা লয়। ওইসব ভিটে ওইসব ঘর সেরে কে এনে যেত লোকে, তা কেউ বলতে পারবে না।
এই একই গায়ে সকালে কিংবা বৈকালে যাও, কি সুন্দর! মানুষ যেচে আসছে, কথা বলছে, ছেলেপিলেরা খিলখিলিয়ে হাসছে, পাড়ার মেয়েগুলো কোনো ভিটেতে ঝালঝাপটি খেলছে। কোথা ভূত কোথা জিন, কেউ কোথাও নাই। বিহানবেলায় কোদাল কাঁধে গরু মোষের লাঙল নিয়ে জোয়ান মরদ ছেলে ছোকরারা মাঠে যেছে। ওস্তাদজি পোস্কার একটা খাটো ধুতি পরে মোটা পাঞ্জাবি গায়ে পাঠশালে যেছে। কচি কচি ছেলেরাও যেছে পাঠশালে। কি সুন্দর! তাই বলছিল, একই গা, তার কত রকম রূপ। আমি কিন্তু একদিনও পাঠশালে যাই নাই, বাপজি যেতে দেয় নাই। মেয়ে আবার পাঠশালে যে লেখাপড়া শিখে কি করবে? খানিকটা বেয়াদব হবে, মুখের উপর কথা বলবে, এই তো। এর লেগে পাঠশালে পড়ার কি দরকার? এই রকম দিন যে ছিল একদিন, এখন আর আমারও পেত্তয় হয় না। তখন লোকের কোনো নড়াচড়া ছিল না, কেউ কোথাও যেত না, সারা জীবন সবাই একসাথে থাকত। গাঁ থেকে এক কোষ দূরেও কেউ যেত না। মাঠের জমি, ধান, ফসল, আবাদ, পুকুর এসব ঘুরে যে যেখানেই যাক, ঠিক সাঁঝের বেলায় ফিরে আসবে। ইয়ার কিছুতেই বেলিয়ম হবে না। কেনে যাবে মানুষ? হাটে যেতে হতে পারে কোনো দিন, গরুর গাড়িতে ধান বেচতে যেতে পারে গঞ্জে কিংবা মোকামে, না হয় কুটুম বাড়ি যেত 2-4 গাঁ পেরিয়ে। লেখাপড়া শিখে কি করবে গায়ের মানুষ? বাপজি তাই মনে করতো, কার লেগে লেখাপড়া রে বাপু? তা পাঠশালে তো গেলুম না, তা বলে কি বয়স বসে থাকবে? হঠাৎ একদিন শুনতে পেলাম আমার বিয়ের সম্বন্ধ হয়েছে। তখন আমার বয়স 14 কি 15। তখনকার দিনের হিসেবে অনেক বয়স। এই আমাদের বয়সের মেয়েদের কোনো একটা ভুল হয়ে গেলে মা চাচিরা বলতো, শরম লাগে না ফ্যাক ফ্যাক করে হাসতে? বিয়ে হলে এতদিনে যে 2 ছেলের মা হতিস। তাহলে আমার বিয়ের সম্বন্ধ যে এলো, তার আশ্চর্যের কথা কি? সম্বন্ধ এলো, কথাবার্তা হতে লাগলো, কিন্তু আমাকে কেউ একটু কথাও শুধলে না। শুধুবেই বা কেনে? এই ব্যাপারে আমার তো কোনো কথা নাই। মুরব্বীরা যা করবে তাই হবে। তারা যদি মনে করে একটু কলা গাছের সাথে আমার বিয়ে দেবে, আমাকে তাই মানতে হবে। এই রকমই ছিল তখনকার দিন। ছেলে হয়তো তেতটা লয়, মেয়ে হলো বাপের আগিন্নে দায়। বাপ যদি মনে করে মেয়েকে কেটে পানিতে ভাসিয়ে দেবে, তাতে কারো কিছুই বলার নাই। সেই লেগে বলছি, মেয়ে এই কথা শুধুতেই পারবে না যে কার সাথে তার বিয়ে হচ্ছে। রূপগুণের কথা দূরে থাক, পাত্তরের বয়সটাও শুধুতে পারবে না। বুড়ো হোক ধুরো হোক, মেয়েকে মেনে নিতেই হবে। 60 বছরের বুড়োর সাথে 15 বছরের মেয়ের বিয়ে তখনকার দিনে আকসার হতো। দোজবরে তেজবরে হেপরুগি মাতাল সোয়ার কাউরির বিয়ে করার লেগে সুন্দর মেয়ের অভাব হতো না। সেদিক থেকে আমার তো মাহা কপালের জোর যে শুনলাম পাত্তরের বয়স মাত্র 1-28 বছর। ইয়ার সে ভালো যোগ তখনকার দিনে আর কিছু ছিল না। হলই বা আমার দ্বিগুণ বয়স, বিয়ে যে হচ্ছে এই পরম ভাগ্য। এখনকার দিনে ছেলে প্রথম বিয়ে করছে 20 বছর বয়সে, তাতে কোনো দোষ নাই। শুনলাম 4 কোষ দূরের এক গাঁ থেকে সম্বন্ধ হয়েছে। একটু দূর হয়ে যেছে বটে, তবে মোটরে আর রেলে খানিকটা রাস্তা যাওয়া যায়। শুকনো দেশ তো, গরুর গাড়িতে মাঠে মাঠে এক বেলার মধ্যেই যাওয়া যাবে। তা দূরেই হোক আর কাছেই হোক, এই সম্বন্ধ ছাড়া যাবে না। নামজাদা বিরাট বংশ। অবস্থাটা এখন একটু পড়ে এসে বটে, কিন্তু ভাত কাপড়ের অভাব কোনো দিন হবে না। আমি শুধু এইটুকুই শুনলাম। পাত্তর কেমন, কি করে, এসব কথা কেউ তুললেও না, আমিও আর কিছু জানতে পেলাম না। তখন কি আর জানি এমন স্বামী আমার কপালে ছিল? ছিপছিপে ছোটখাটো শ্যামলা রঙের মানুষ,
আসমানের বাজের মতন শক্ত। তবু সে সোনার মানুষ, কিন্তু আমার লেগে মোটেই লয়, আর সবার লেগে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের লেগেই শুধু লয়, সারা দিগরের মানুষের লেগে। আমার কথা আর কি বলবো, আমাকে সে সারা জীবন হেনস্থা করেছে, কত কুবাক্ষী বলেছে, হাত ধরে ঘর থেকে বার করে দিতে চেয়েছে। তবু আমি মনের ভেতরে ঠিকই জানি ভেতরে ভেতরে কি সম্মান সে আমাকে দিয়ে গিয়েছে, কিন্তু সে শুধু ভেতরে ভেতরে, নাইলে তামাম লোকের ভালো করবে, শুধু আমার দিকে চেয়ে দেখবে না। বিয়ে হয়েছিল বৈকালি, সাঁঝ রেতে একসাথ করা হলো। তা শেষ হতে না হতে লোকজন নিয়ে পালকি করে নিজের গায়ে ফিরবে। একবার কি দুবার বলার পর আর কারুর সাধ্যি হলো না রাত্র থেকে যেতে বলতে। হাজার হলেও মাঠ ভেঙে পালকি নিয়ে এতটো পথ যেতে হবে। দিনকাল ভালো লয়, সঙ্গে সোনাদানা আছে, বেপদ হতে কতক্ষণ। কোনো কথাই সে কানে তুললে না। সঙ্গে কজন লেঠেল আছে, আর বাউরি কাহাররা তো সবাই লেঠেল, ভাবনা কিছু নাই। মিশমিশে আদার রেতে মিশমিশে কালোচার মুস্কো বাউরি কাহার বাতাসের বেগে পালকি নিয়ে ছুটল মাঠের ওপর দিয়ে। কাহারদের হাতে এই বড় লাঠি, এক একজনা জমদূতের মতন, কে তাদের সামনে দাঁড়াবে? সঙ্গের বরযাত্রী লোক লস্কর সে আদারেই তাদের সাথে সাথে ছুটল। খালি একজনার হাতে একটু ডেল লাইটের আলো। নতুন মায়ের তখন আবার ছেলেপুলে হবে, এইটুকুনি মানুষ, তেমন লড়তে চড়তে পারছে না। ইয়ার মধ্যে তার এক খোকা হয়েছে। লিয়ম মতন নতুন মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলে, আমিও কাঁদলুম। এইরকমই লিয়ম ছিল, গলা জড়িয়ে কাঁদতে হবে, নইলে নিন্দে হবে। তবে কেউ কাঁদত লিয়ম মতন, একটু হু হু করলে, ফোঁত ফোঁত করে মিশে নাক ঝাড়লে, আবার কারু কারু বুকের কবাট ফেটে যেত যেন। আমার ঠিক তাই হলো। এই মা, এই ভাই, এই বাড়ি ঘর ঘাট পুকুর, এই আসমান জমিন সব ছেড়ে সেরকালের লেগে বিদেয় লিসি। কত কথা মনে পড়ছে। কোথা থাকলো মা, কোথা থাকলো বাপ, কোথা থাকলো ভাই। নতুন মা আওয়াজ করে কাঁদতেও পারলে না। পেটের ভারে সে তখন হাঁসফাঁস করছে। গড়গড়িয়ে চোখে পানির ধারা নামল। বছরে 2 মাস করে আমার কাছে থাকবি, আমি নিয়ে আসব। তা মনে হয় আমার বিয়ের পর থেকে শেষ ছেলেটা হওয়া পর্যন্ত এই লিওমের তেমন লড়সড় হয় নাই। ওই মাজিব আমাকে আমার নিজের মায়ের শোক ভুলিয়ে দিয়েছিল। কদণ্ডের মধ্যে সেই রেতে রেতেই কাহাররা বিয়ের পালকি পৌঁছে দিলে আমার শ্বশুর বাড়ি। আমি আমার জন্মস্থান থেকে সেরো বিদায় লেলম। মাটির রাজবাড়িতে আমার আদর। বিহান বেলাতেই আবার বাউরি কাহাররা এলো। পালকি সাজাতে লাগলে তারা আমাকে রাজবাড়িতে নিয়ে যাবে। সে আবার কি ব্যাপার, কেউ কিছু বলে না আমাকে। নতুন বউ, শুধু বই বা কাকে? শেষে কর্তা এসে ঘরে ঢুকে ঘাটটু একটু অন্যদিকে ঘুরিয়ে বললে, রাজবাড়ি গায়ে, বেশি দূরে নয়, এ পাড়া থেকে ও পাড়া, কিন্তু গরুর গাড়িতে সেখানে গেলে মান থাকবে না, পালকিতেই যেতে হবে তোমাকে। গয়না যেখানে যা আছে সব পরো, বিয়ের লাল বেনারসিটা পরে নতুন বউ সেজে গুজে যেতে হবে, বুঝেছ? এরা রাজার আত্মীয়। কর্তা ওই বাড়িতে ছেলের মতন, সেই লেগে নতুন বউ দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমি প্রথম কর্তাকে কাছ থেকে ভালো করে দেখলাম। কেমন পরিষ্কার কথা, তেমন করে কথা তো আমি এ জীবনে আর কাউকে বলতে শুনলাম না। আমাদের মতন গেয় ঘড্ডে কথা কোনো দিন তার মুখে শুনি নাই। এদিকে আবার সহজ মানুষ। হায়, তখন কি আর জানি ওই সহজ মানুষ কি কঠিন মানুষ। পালকি তুললে
কি হিঁদু পাড়ায় এক বাড়ির সিং দরজায় নামালে। পালকিতে বসেই দরজার ফাঁক দিয়ে দেখলাম 2-3টে বড় বড় বাঁধা ঘাটয়লা পুকুরের ঘাস ঢাকা পাড়, আর বড় বড় বৃক্ষের পাশ দিয়ে লহমার মধ্যে পালকি নিয়ে এক বিরাট দরজার কাছে এসে দাঁড়িয়েছে। কর্তা কিন্তু হেঁটেই একটু আগে সেখানে হাজির। আমি পালকির ভেতর থেকে চোখ তুলে যাকে দেখতে পেলাম, সাথে সাথে বুঝতে পারলাম সেই হলো এই বাড়ির গিন্নি। খুব ফর্সা মোটা মানুষ, বেশি নম্বা লয়। বয়স হয়েছে, সে লেগে কোমর অনেকটা পড়ে গিয়েছে। এই ভেরোলো মুখ, চাইতে ভয় লাগে। মাথায় ছোট ছোট সাদা চুল, মোটা কুঁজো মানুষ, আবার বুড়ি। ইনি কিনি রাজার ভাগ্নি। আগে কিছুই জানতাম না, এখন জানলাম। এই গায়েই রাজার শ্বশুর বাড়ি। হিঁদুদের মধ্যে রাজা লিখিনি যেতে তেমন উঁচু লয়। নিজের জেতের মধ্যে তেমন মেয়ে পেছিল না যে বিয়ে করে। শেষে ই গায়ে এক গরিব ঘরে নিজের জেতের একটা সুন্দরী কন্যা পেয়েছিল, তাকেই লিখিনি বিয়ে করে। আবার সেই লেগেই নিজের ভাগ্নির ই গায়ে বিয়ে দেয়। তাইলে ই গাই হলো রাজার শ্বশুর বাড়ি। সে লেগে ই গায়ে আছে পাকা শিবতলা, সেখানে 3টে পাকা মন্দির, আছে পাকা স্কুল। এমন স্কুল এদিকে আর একটাও নাই। আর সেই স্কুল চালানোর লেগে আছে বিরাট এক দিঘি আর বিস্তর জমি জমা। গায়ে আরও এক ঘর রাজার আত্মীয় আছে, বোধহয় রাজার ভাই ভাইয়াদের কেউ। তারাই সব জমি সম্পত্তি ভোগ করে, দেখাশোনা করে। ভাগ্নি তেমন কিছু পায় না। সেই ঘরের সাথে এই ভাগ্নি বাড়ির তেমন পোট নাই। এসব কথা পরে শুনেছি। তখন হাঁ করে তাকিয়ে থাকলাম কর্তামার মুখের দিকে। মুখে কি একটু হাসি আছে? শুধু বললে, এসো। তার সাথের বৌঝিরা আমাকে পালকি থেকে নামিয়ে নিলে। কর্তামা মুখ ফিরিয়ে থপথপ করে হাঁটতে শুরু করলে। আমরাও তার পেছু পেছু বাড়িতে ঢুকলাম। এই বিরাট এগনে শুদ্ধ গোটা বাড়ি মাটির পাঁচিল দিয়ে ঘেরা, সব নিখুঁত চিমছাম। এগনের ভেতরে এদিকে ওদিকে জাম গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, তা বাদে গেঁদা, সন্ধ্যামণি, পাথরকুচি, তুলসী, এসব গাছ। সারা উঠোনে ছেঁয়া, পরিপাটি করে এগনে লিকোনো, একটু শুকনো পাতা পড়ে নাই। এগনের উত্তর দিক ঘেঁষে দক্ষিণ দুয়ারি মাটির দোতলা বড় কোঠা ঘর। তার চাল খেড়ের, কড়ি বর্গা শাল আর তাল কাড়ির। দেখে শুনে মনে হয় এমন ঘর চিরকাল থাকবে। আরও সব রান্নাঘর, হেঁসেল, বৈঠকখানা, সবই মাটির বটে, কিন্তু মনে হচ্ছে সব নতুন। মনে হচ্ছে মাটির ঘরে বাস করবে বলেই সব মাটির করেছে, নাইলে পাকা বাড়ি করা এদের লেগে কিছুই লয়। একনে পেরিয়ে দোতলা কোঠা ঘরের চেওড়া উষারা পেরিয়ে একটু ঠান্ডা আদার আদার ঘরে নিয়ে যেয়ে আমাকে একটু কাঠের পিঁড়িতে বসাইলে। কর্তামার পরনে সরু পাড়ের সাদা মিহি ধুতি, বেধবা তো, গায়ে কিন্তু ব্লাউজ নাই। তখনকার দিনে গায়ের বৌঝিরা ব্লাউজ পরতো না। কর্তামা এত বড় ঘরের বউ, ভেবেছিলাম তার গায়ে কি ব্লাউজ থাকবে না। ঘরের কোণে একটা পেল্লায় কাঁঠাল কাঠের দবজ চেয়ার পাতা ছিল। কর্তামা এসে সেই চেয়ারে বসলে। দেখলো মেনার পা দুটিও খালি। হ্যাঁ, মহারানীর মতন লাগছে বটে। ধবধবে সাদা মোটা মানুষ, চেয়ার জুড়ে বসেছে, কোথাও একটু ফাঁক নাই। সেই চেয়ারে বসে একজনা মাঝবয়সী বউকে হাতের ইশারা করলে। বউটোর সিঁটিতে চেওড়া করে সিঁদুর লেপা। ঘরের এক কোণে রাখা একটা গয়নার বাক্স নিয়ে এসে বউটি আমার সামনে রাখলে। কর্তামা তখন আমার দিকে চেয়ে আস্তে আস্তে বললে, বৌমা, তোমার গায়ের গয়নাগুলি একটি একটি করে খোলো। আমার গয়না দিয়ে তোমাকে সাজিয়ে একবার নয়ন ভরে দেখি তো মা, কেমন লাগে। এই কথার পরে সব ভুলে কর্তামার মুখের দিকে চেয়ে দেখতে দেখতে
আমি একটি একটি করে আমার গয়নাগুলিন খুলতে লাগলুম। সব খোলা হয়ে গেলে কর্তামা আবার চোখের ইশারা করতে সেই মাঝবয়সী বউটি কাঠের গয়নার বাক্স খুলে একটি একটি গয়না বার করে আমাকে পরিয়ে দিতে লাগলে। আদার আদার ঘরে ওইসব খাঁটি সোনার ভারী গয়না ঝকঝক করতে লাগলে। কেরমে কেরমে কঙ্কন, বাজু, কানপাশা, ফাঁদি নথ, টায়রা, গোট, ভারী বিশেহার সব আমাকে পরানো হলো। আরও গয়না ছিল, তবে শিয়ার পরানোর জায়গা নাই। কর্তামা বললে, বৌমা, এখন আর এইসব গয়না খুলো না। ওই বাক্সয়ে আরও গয়না আছে। তোমার গয়নাও এখন ওই বাক্সয়ে থাকুক, যাবার সময় পালকিতে তুলে দেবে। কর্তামার এই কথার পরে বউটি আবার আমার সব গয়না সে বাক্সয়ে ভরে বাক্সটা বন্ধ করে চাবি আমার সামনে রেখে দিলে। কি বাহার সেই গয়নার বাক্সর! তার সারা গায়ে হাতির দাঁতের কাজ, কেমন সব মনোহারী নকশা। আর চন্দন কাঠ দিয়ে তৈরি বলে সেই বাক্স হাতে করলেই সুবাস। সেই গন্ধ, সেই নকশা আর এই পৃথিবীতে নাই, কোথাও কোনো দিন ও আর কেউ পাবে না। গয়না পরা হয়ে গেলে সাদা পাথরের বড় এক থালায় নানা রকম সন্দেশ মিষ্টি সাজিয়ে আমার সামনে রেখে দিলে। এই মিষ্টি গাঁ ঘরে মেলার কোনো কথাই নাই, শহর থেকে আনাতে হয়েছে। তারপর পায়েস, ক্ষীর আর কত কি যে এলো হিসেব নাই। কর্তামা শুধু বললে, বৌমা খাও। অত মানুষের সামনে একাকি কিছু খাওয়া যায়? কোনো মতে এক আধটু খেয়ে আমি হাত গুটিয়ে বসে থাকলাম। সবশেষে কর্তামা কষ্ট করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললে, বৌমা, মনে রেখো, তুমি আমার বড় ছেলের বউ। তোমার কিন্তু দেওর ননদ আছে, তারা সব ছোট। তাদের যখন বিয়ে থা হবে তখন আমি হয়তো থাকবো না, তোমাকেই সব দেখে শুনে নিতে হবে। কর্তামাও দেখলাম গেও ভাষায় কথা বলে না। আমি পালকিতে ওঠার পরে কর্তাকে নাম ধরে ডেকে বললে, বৌমা আমার সোনার পিতিম, খবরদার তাকে কোনোদিন কষ্ট দিবি না, তাতে তোর ভালো হবে না। একটু মজার কথা বলি, এত যে কাণ্ড হলো, কর্তামা কিন্তু একবারও আমার গায়ে হাত দিলে না, ছুঁলে না। জানা কথা, সব মিটে গেলে কর্তামা আরেকবার গা ধুয়ে কাপড় বদলে তবে ঘরের কাজ করবে।